ভিক্ষার ঝুলি নিয়ে যায়নি পররাষ্ট্রমন্ত্রী রজার খলিলের বক্তব্য ফাঁস হলো তারেক রহমানের চীন সফরের চরম ব্যর্থতা। 2016 সালের শি জিনপিংয়ের $40 বিলিয়ন প্রতিশ্রুত ঋণের মন্থর বাস্তবায়ন এবং বেইজিং থেকে শূন্য হাতে ফিরে কূটনীতিক দেউলিয়াপনা ঢাকতে আত্মসম্মানের গল্প ফাঁদার অন্তরালে লুকিয়ে থাকা যে আসল সত্য, সেটি নিয়ে আজকে আমাদের রাজনৈতিক বিশেষ বিশ্লেষণ। বাংলাদেশে যখনই কোনো সরকার ক্ষমতায় আসে তখন তাদের পররাষ্ট্রমন্ত্রী বা চামচারা এমন সব বাণী দেন যা শুনলে সাধারণ মানুষের হাততালি দেওয়া ছাড়া আর কোনো গতি থাকে না। আপনারা যারা ভাবছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে গঠিত হওয়া নতুন বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর অর্থাৎ মালয়েশিয়া ও চীন সফর থেকে বুঝি দেশের রিজার্ভে বিলিয়ন বিলিয়ন ডলারের জোয়ার বয়ে এসেছে, তারা আজ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ওরফে মার্কিন নাগরিক রজার খলিলের এই কান্নাকাটি মার্কা সংবাদ সম্মেলনটি ভালো করে দেখে নিন। চীনে বেইজিং সফর শেষে যখন সাংবাদিকরা খুব স্বাভাবিক একটা প্রশ্ন করলেন যে, ভাই, চীনের কাছ থেকে নগদ প্রাপ্তি বা প্রকল্প সহায়তা হিসাবে আমরা ঠিক কি পেলাম, অমনি পররাষ্ট্রমন্ত্রী রজার খলিল, যাকে অনেকে চিনেন ওরফে খলিলুর রহমান, রেগেমেগে আগুন হয়ে বললেন, ভাই, এই সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই। এখানে উনি ভিক্ষার ঝুলি নিয়ে যান নাই। ভেবেছেন একবার দেশের টাকা খরচ করে দলবল নিয়ে আপনি বেইজিং গেলেন আর দেশের মানুষ জানতে চাইল খালি পকেটে ফিরেছেন নাকি কোনো আর্থিক চুক্তি করতে পেরেছেন? তাতেই নাকি আমাদের মন্ত্রী মহোদয় বিব্রত হয়ে গিয়েছেন। তিনি উল্টো জ্ঞান দিচ্ছেন, একটু আত্মসম্মান রাখেন। কোনোদিন কোনো সরকার প্রধান কাগজ আর পেন্সিল নিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে অন্য কোনো সরকার প্রধানের কাছে বসে না। মুখের কথা আর ভিতরের ভেজালের আসল রহস্যটা কি, সেটা কি বুঝতে পারছেন? আসল রহস্য হলো বেইজিং থেকে নগদ প্রাপ্তির খাতা পুরোপুরি শূন্য। আর সেই কূটনীতিক দেউলিয়াপনা ঢাকতে আজ আত্মসম্মানের বড় বড় বুলি কপচানো হচ্ছে। আজ আমরা এই ভিডিওতে উন্মোচন করব কেন বেইজিংয়ে তারেক রহমান সরকারের নগদ $1 দিয়ে বিশ্বাস করতে পারছে না চীন, এবং 2016 সালে শি জিনপিংয়ের $40 বিলিয়ন প্রতিশ্রুত আসল দশাটা আজ কি, যেটা শেখ হাসিনা সরকারের আমলে ওয়াদা করেছিল। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মুখোশ খুলে দিব আজকে দুই জায়গার যে পার্থক্যটা। শেখ হাসিনার আমলে যেভাবে চীন প্রতিশ্রুতি দিয়েছিল $40 বিলিয়ন, সেখানে এই মুহূর্তে তারেক রহমানের সরকারকে কিন্তু সেরকম কোনো প্রতিশ্রুতি কিন্তু দেয়নি, এবং $40 বিলিয়ন যে প্রতিশ্রুতি দিয়েছিল সেখানেও কিন্তু বাস্তবায়নের গতি অনেকটাই ধীর। দর্শক, আসুন গত শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সেই হাই ভোল্টেজ সংবাদ সম্মেলনের ভিতরে দৃশ্যটা একটু উপভোগ করি। মন্ত্রী খলিলুর রহমান ওরফে রজার খলিল একা বসেননি, তার সাথে পুরো ক্যাবিনেট বসেছিল। পররাষ্ট্রমন্ত্রী শামা ও প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং বিনিয়োগ বোর্ডের বিডার নির্বাহী চেয়ারম্যান তথাকথিত নাটকবাজ আশিক মাহমুদ বিন হারুন, যার অর্জন 0-0 এবং 0। ওই যে ডক্টর ইউনূসের 3-0, সেই 3-0 কিন্তু অলরেডি এই আশিক কিন্তু অর্জন করেছে। এত বড় টিম নিয়ে প্রেসের সামনে এসে খলিল সাহেব গর্ব করে বলছেন যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আর প্রধানমন্ত্রীর লি সিয়াং এর সাথে বৈঠক হয়েছে। বেইজিং এর সাথে ঢাকার 17টি সমঝোতা স্মারক এবং এমইউ সই হয়েছে। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রেসিডেন্ট বৈঠকে চীনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বসেছিলেন, অর্থমন্ত্রী বসেছিলেন এবং আমাদের সম্মিলিতভাবে 1 ঘন্টা সময় দিয়েছেন। বাহ, কি বিশাল প্রাপ্তি! চীনের অর্থমন্ত্রী 1 ঘন্টা সময় দিয়েছেন, তাতেই আমাদের পররাষ্ট্রমন্ত্রী ধন্য হয়ে গিয়েছেন। আর বলছেন আগের ভিজিটগুলোর তুলনায় এটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট ভিজিট হয়েছে। আরে রজার খলিল সাহেব, এ দেশের মানুষ এত বোকা নয়। মানুষ খুব ভালো করেই জানে সমঝোতা স্মারক বা এমইউ মানে কোনো চূড়ান্ত চুক্তি বা নগদ টাকা নয়। এগুলো স্রেফ সই করা কাগজের টুকরো যা বছরের পর বছর ফাইলের নিচে চাপা পড়ে থাকবে, এবং এই এমইউ মানে হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনারা আগাবেন, আদৌ চুক্তি হবে কিনা সেটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আপনি যদি বেইজিং এর কাছ থেকে ক্যাশ বা সফট লোন নিশ্চিত করতে পারতেন তবে সংবাদ সম্মেলনের শুরুতেই টাকার অঙ্ক নিয়ে বুক ফুলিয়ে বড়াই করতেন। তা না করে যখন আপনি সাংবাদিকদের প্রশ্নে বিব্রত হন এবং ভিক্ষার ঝুলি উপমা টানেন, তখন স্পষ্ট হয়ে যায় যে ভেতরটা আসলে কতটা ফাঁকা। আর বেইজিং আপনাদের স্রেফ চা বিস্কুট খাইয়ে বিদায় করে দিয়েছে। আসুন এবার সেই ঐতিহাসিক আন্তর্জাতিক সত্যটা আপনাদের সামনে তুলে ধরি, যা এই সরকারের মন্ত্রীরা বা আইটি সেল কোনোদিন আপনাদের জানতে দিবে না।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন থিঙ্ক ট্যাঙ্ক ইস্ট এশিয়া কলামের এর অফিসিয়াল যে ডেটা এবং রিপোর্ট কি বলছে সেটা কি আপনারা জানেন? 2016 সালের অক্টোবরে যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফরে এসেছিলেন, তখন চীন বাংলাদেশকে অর্থনৈতিক সহায়তা বিনিয়োগ হিসেবে আনুমানিক 38 বিলিয়ন থেকে 40 বিলিয়ন ডলার মার্কিন ডলার এক বিশাল প্যাকেজ কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইস্ট এশিয়া ফোরামের খতিয়ান অনুযায়ী এই বিপুল পরিমাণ অর্থকে দুটি প্রধান হয়েছিল। সেটা হয়েছিল এক নম্বরে 24.45 বিলিয়ন মার্কিন ডলার দ্বিপাক্ষিক সহায়তা এবং মূলত অবকাঠামো প্রকল্পের জন্য নরম ও নমনীয় ঋণ হিসাবে দিয়েছিল, এবং 13.6 বিলিয়ন মার্কিন ডলার যৌথ উদ্যোগে বা জয়েন্ট ভেঞ্চারে বেসরকারি খাত প্রকল্পগুলোর জন্য বাণিজ্য এবং বিনিয়োগ চুক্তির জন্য দিয়েছিল। কাগজে কলমে এই প্রতিশ্রুতির পাহাড় দেখে তখন অনেকেই ভেবেছিল বাংলাদেশ বুঝি রাতা হংকং হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তব সত্যটা কি সেটা কি আপনারা জানেন? ইস্ট এশিয়া ফোরাম পরিষ্কার বলে দিয়েছে বা করে দিয়েছে যে গত বছর পার হয়ে গেল এই প্রতিশ্রুত বিশাল পুঁজির মাত্র অতি ক্ষুদ্র অংশ বাস্তবে বাংলাদেশে এসেছে। আমলাতান্ত্রিক জটিলতা, শর্তের বেড়াজাল আর ভূ রাজনৈতিক অবিশ্বাসের কারণে চীন এই প্রতিশ্রুতির ঋণের সিংহভাগই টাকায় কিন্তু এখন পর্যন্ত ছাড় করেনি। আর বর্তমান তারেক রহমানের সরকার সেই বকেয়া ঋণ বা নতুন কোনো বিনিয়োগ ছাড় করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। চীন খুব ভালো করেই জানে মুচলেখা দিয়ে আর আভ্যন্তরীণ অস্থিতিশীলতা নিয়ে চলা এই সরকারকে কোনো বড় অঙ্কের ক্যাশ টাকা দেওয়া মানেই সুদে আসলে তা জলে চলে যাওয়া, এবং সেই ক্ষেত্রে চীন এখানে বিনিয়োগ করবে না সেটাই শুধু স্পষ্ট। আপনি এমইও করতে পারেন এবং সমঝোতা স্মারক করতে পারেন। সমঝোতা স্মারক করে আপনি হয়তো দেখাতে পারেন যে আমরা অনেকগুলো সমঝোতা স্মারক করেছি, কিন্তু সেগুলো বাস্তবায়ন হবে কিনা সেগুলোর কোনো নিশ্চয়তা কিন্তু আদৌ এখনো নেই। কারণ এখনো সেই চুক্তিতে কিন্তু কেউ বাধ্য হয়নি যে আমরা এই চুক্তিটি করব বা এই বিষয়ে আমরা সিদ্ধান্ত ফাইনাল নিয়েছি। সংবাদ সম্মেলনে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব আরো একটি বিশাল গোলমালের গল্প শুনিয়েছেন। সেটি হলো মিয়ানমার হয়ে চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক করিডোর এবং মাল্টি মোডাল কানেক্টিভিটি। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলেন রাখাইন হয়ে সড়কটি অগ্রগতি কি, তখন মন্ত্রী মহোদয় আকাশ থেকে পড়লেন, না না, এখনই রাখাইন হয়ে সড়ক তৈরির পর্যায়ে দুই দেশ যায়নি, এটি স্রেফ একটি অর্থনৈতিক প্রস্তাব। মিয়ানমারের চীন যে সমস্ত বন্দর ব্যবহার করছে সেখান থেকে নাকি ছোট জাহাজে করে পণ্য বাংলাদেশে আনা যায় কিনা তা ভাবা হচ্ছে। তাদের ফ্যান্টাসিটা একটু দেখুন। বলছেন আরাকানে শান্তি ফিরিয়ে এলে স্থিতিশীলতা ফিরলে আমরা নিশ্চয়ই মাল্টিপল রোডের কথা চিন্তা করব। দর্শক, একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেখানে তারা প্রস্তাব দিয়েছে বা চীন এখানে প্রস্তাব দিয়েছে, এবং এটা অনুমেয় ছিল যে চীন যেহেতু আমেরিকার সাথে তারা গোলামি চুক্তি করেছে এবং সেই গোলামি চুক্তিকে ওভারকাম করে চীনের সাথে আসলে কোনো বড় ধরনের প্রজেক্টে তারেক রহমান সরকার যেতে পারবে না। এখন আমেরিকা যেহেতু আইআরটি চুক্তি করেছে, সেজন্য চীন তার বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভ রোডের বিকল্প হিসেবে তারা মায়ানমারের উপর দিয়ে একটা মাল্টি রোল কানেক্টিভিটি রোডের প্রস্তাব দিয়েছে, এবং যেটা আদৌ বাস্তবে সম্ভব হবে না। কারণ হচ্ছে এই জিনিস যদি করতে যায় তাহলে আবার তার প্রভু যেটা আছে, এই রজার খলিলের যে প্রভু, ইউনুসের যে প্রভু তারেকের যে প্রভু, আমেরিকার জুতা পিটা খাওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ থাকবে না। সুতরাং এ আশা গুড়িবালি। কি চমৎকার একটা দিবা স্বপ্ন দেখছে, তাই আপনাদের না ভাই, যে আরাকান বা রাখাইন রাজ্যে গত বছর বা গত কয়েক বছর ধরে জান্তা বাহিনী আর আরাকান আর্মির মধ্যে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে, সেখানে প্রতিদিন বোমা পড়ছে, সেখান থেকে লাখ লাখ রোহিঙ্গা বিতাড়িত হয়ে বাংলাদেশে এসে বসে আছেন এবং নতুন করে বর্ডারে দিয়ে মানুষ পালাচ্ছে। সেই জ্বলন্ত আগ্নেয়গিরির উপর এই সরকার নাকি চীনের সাথে মিলে কানেক্টিভিটি আর মাল্টিপল রোড বানানোর স্বপ্ন দেখছে। দেশের সীমান্ত সুরক্ষিত নেই, সেন্ট মার্টিন দ্বীপে গোলাগুলির শব্দ শোনা যায়, আর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বেইজিং এ বসে মিয়ানমারের বন্দরে ছোট জাহাজ চালানোর নকশা করছেন। একই বলে দেউলিয়া কূটনীতি, বাস্তব কোনো রোডম্যাপ নেই, শুধু অসম্ভব আর অবাস্তব গল্পের ফুলঝুরি সাজিয়ে দেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। বন্ধুরা, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ওরফে রজার খলিল, আমরা খুবই বিব্রত হই এবং ভিক্ষার ঝুলি নিয়ে যায়নি মার্কা অহংকারী বক্তব্য প্রমাণ করে দেয় যে বর্তমান সরকারের ভেতরে গলদ এবং কূটনীতিক ব্যর্থতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। মুখে তারা যত বড় বড় কথা বলুক না কেন, ইস্ট এশিয়া ফোরামের ডেটা এবং বেইজিং এর এই ঠান্ডা আচরণ পরিষ্কার করে দিয়েছে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বিশ্বাসযোগ্যতা আজ তলানিতে। আপনি যদি দেশের মানুষের পেটের ক্ষুধা মেটাতে না পারেন, যদি ব্যবসা বাণিজ্য সচল করতে না পারেন, আর বেইজিং থেকে শূন্য হাতে ফিরে এসে বলেন আমরা অন্য জায়গায় পৌঁছে গেছি, তবে মনে রাখবেন সেই অন্য জায়গাটি কোনো স্বর্গ নয়, সেটি হলো দেউলিয়া ও ব্যর্থ রাষ্ট্রের এক গভীর নরক।
আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সত্য গোপনের চেষ্টা এবং এই ব্যর্থ টুরিস্ট কূটনীতি এবং সাংবাদিকদের উপর ক্ষোভ ঝাড়ার এই একনায়কতান্ত্রিক আচরণের তীব্রতম ধিক্কার এবং কড়া প্রতিবাদ আমরা জানাই। দর্শক আপনাদের সামনে এতক্ষণে নিশ্চয়ই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে এবং পরিষ্কার হয়ে গেছে যে পররাষ্ট্রমন্ত্রীর এই বিশাল বহন নিয়ে চায়নাতে যে ভিজিটে গিয়েছে তারেক রহমান, তার সফলতা কোথায়, তার ব্যর্থতা কোথায়। আমার মনে হয় আমি কিছুটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। দর্শক, এখন আপনারা কি মনে করেন, নগদ প্রাপ্তির কথা জিজ্ঞাসা করলে কি আসলে পররাষ্ট্রমন্ত্রী এভাবে বিব্রত হওয়া বা ভিক্ষা ঝুলি নাটক সাজানো মানায়? সরকারের আপনাদের মূল্যবান এবং সাহসী মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে বেইজিং এর সফরের ভেতরের সামনে নিয়ে আসুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সচেতন থাকুন, সত্যের পাশে থাকুন। বিদায় নিচ্ছি, তবে বরাবরের মতো বলতে চাচ্ছি, আপনার ঘরে যেসব শিশু সন্তান রয়েছে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান এবং যারা টিনেজার রয়েছে, উঠতি বয়সের এবং মুরব্বী রয়েছে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদে রাখবেন এবং সাবধানে রাখবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।